মুফতি সাইফুজ্জামান সাহেবকে আজকের এই বিশাল নির্বাচনী সমাবেশে এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন ঢাকা 16, 15 এবং রক্তগড় আসনে বিএনপির চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের মনোনীত প্রার্থী ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী আহ্বায়ক জননেতা জনাব আমিনুল হক এখন আপনাদের সামনে এই বিশাল নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখছেন জনাব আমিনুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজকের এই ঢাকা 16 আসনের নির্বাচনী জনসভায় ইতিমধ্যে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং উপস্থিত আমার পল্লবী এবং রূপনগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, বক্তব্য রাখবেন প্রধান অতিথি। আমি আজকের যিনি প্রধান অতিথি তিনি আমাকে আপনাদের একজন প্রতিনিধি হিসেবে দায়িত্ব দিয়েছেন এবং আজকে আমি আমার এই সাধারণ মানুষের কিছু সমস্যা নিয়ে আমি আমার মাননীয় প্রধান অতিথিকে অবগত করতে চাই। তারপরই তিনি আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আমার প্রিয় নেতা, আমি আপনার এই ঢাকা 16 আসনের সাধারণ মানুষের পক্ষ থেকে আমি আপনার কাছে গিয়ে একটি নিবেদন করছি। আমার এই এলাকায় নিম্ন এবং মধ্যম আয়ের এবং উঁচু বাসীদের বৃহৎ একটি জনগোষ্ঠী বসবাস করে। তারা স্বাধীনতা আজকে প্রায় 55 বছর পার হয়ে গেছে, এখন পর্যন্ত তারা কোনো স্থায়ীভাবে বসবাস করতে পারছে না। প্রতি মুহূর্তে তাদেরকে অস্থায়ী উচ্ছেদ করার একটি আতঙ্কে তাদের ভিতরে ভোগে। তাই আমি আপনার কাছে অনুরোধ করব, আল্লাহ যদি আমাকে কবুল করে আপনি আমার এই এলাকার অসহায় নিম্ন মধ্যম এবং উঁচুবাসীদের জন্য কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন এবং পাশাপাশি আমার এই বৃহত্তর মিরপুরে কোন সরকারি মেডিকেল কলেজ কিংবা কোন হাসপাতাল নাই। আল্লাহ যদি আমাদেরকে কবুল করে ইনশাআল্লাহ আমরা যদি সরকার গঠন করতে পারি, আমি আপনার কাছে নিবেদন করছি আমার এই এলাকায় একটি সরকারি হাসপাতাল এবং একটি সরকারি মেডিকেল কলেজ তৈরি করে দিবেন ইনশাআল্লাহ। পাশাপাশি আমার এই এলাকায় কিছু মৌলিক সমস্যা রয়েছে যা ইতিমধ্যে আপনাকে অবগত করেছি। আপনার মুখ থেকেই এই সমস্যাগুলোর সমাধান আমার প্রিয় এলাকাবাসী শুনতে চায়। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে দীর্ঘ সকল সমস্যার সমাধান আপনি পর্যায়ক্রমে করে দিবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। ধন্যবাদ জনাব আমিনুল হক। এখন বক্তব্য পেশ করবেন বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক, যিনি আগামীর বাংলাদেশ বিনির্মাণের পরিকল্পনা নিয়ে আমাদের মাঝে এসেছেন, প্রিয় নেতা জনাব তারেক রহমান। আমাকে কোনো পরিচয় লাগবে না, আমি এই দেশেরই সন্তান। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঢাকা 16 আসনে
এই নির্বাচনী জনসভায় উপস্থিত প্রিয় মুরব্বীবর্গ, এলাকাবাসী, ভাই বোনেরা, প্রিয় মা বোনেরা, আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। উপস্থিত প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছে নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে। এই যে মঞ্চ, এই মঞ্চের পাশে কতগুলো মানুষ বসে আছেন এখানে, আপনারা হয়তো সবাই দেখতে পাচ্ছেন না, হয়তো কিছু মানুষ দেখতে পাচ্ছেন। এই মানুষগুলো তাদের স্বজনদেরকে হারিয়েছে, গত জুলাই মাসে হারিয়েছে, কেউ কেউ অনেকে হয়তো এর আগে হারিয়েছে। এই যে তারা তাদের পরিবারের একজন স্বজনকে যে হারিয়েছে, এই স্বজনরা কি করেছিল? এই স্বজনরা চেয়েছিল এই বাংলাদেশের মানুষের যে ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল গত 16 বছরে, সেই ভোটের অধিকারকে তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। এই বাংলাদেশের মানুষের কথা বলার যে স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, সেই স্বাধীনতাকে তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। এই বাংলাদেশের মানুষের রাজনৈতিক এবং যে অর্থনৈতিক অধিকার ছিল, যেটি কেড়ে নেওয়া হয়েছিল, সেই অধিকারকে তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। এবং সে কারণেই আমরা দেখেছি গত 16 বছর ধরে বিএনপির বহু নেতাকর্মী গুম, খুন, অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছে। আমরা দেখেছি গত জুলাই মাসে যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়, সেই সময় আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ কিভাবে রাজপথে নেমে এসেছিল এবং যে স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে জনগণের গণ অভ্যুত্থানের আন্দোলনের মুখে, সেই সময় তারা পালিয়ে যাওয়ার আগে গত 1400-র মতন মানুষকে তারা হত্যা করেছে, 20,000-এর মতন মানুষকে তারা বিভিন্নভাবে আহত করেছে। প্রিয় ভাই বোনেরা, এই মানুষগুলোর যে আত্মত্যাগ, এই মানুষগুলোর যে যারা জীবন উৎসর্গ করেছে, এদের এই ত্যাগ কি কখনো বৃথা যেতে পারে? আমরা যারা বেঁচে আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, আমরা কি কখনো এই ত্যাগ, তাদের এই ত্যাগগুলো বৃথা যেতে দিতে পারে? আমরা বৃথা যেতে দিতে পারি না। প্রিয় ভাই বোনেরা, এখন যদি বৃথা যেতে দিতে না হয়, তাহলে আমরা যারা পেছনে রয়ে গেছে আমাদের কি করতে হবে? আমাদের দুটো কাজ প্রিয় ভাই বোনেরা। একটি কাজ হচ্ছে এই অধিকার আদায়ের জন্য ওই মানুষগুলো জীবন দিয়েছে, বন্ধুত্ব পালন করেছে কেউ কেউ, সেই অধিকার আমাদের আদায় হওয়ার সময় হয়ে এসেছে। অর্থাৎ 12 তারিখ যে নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ 1 যুগেরও বেশি সময় ধরে অপেক্ষা করেছে, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের অধিকার প্রয়োগ করতে চায়, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের মতামত তুলে ধরতে চায়, সেই নির্বাচন আমাদের সামনে উপস্থিত এবং জনগণ সেদিন 12 তারিখে তাদের সেই অধিকার প্রয়োগ করবে। এবং একই সাথে প্রিয় ভাই বোনেরা, এই যে মানুষগুলো যারা জীবন উৎসর্গ করেছে, যারা শহীদ হয়েছে, যারা বঙ্গবন্ধু বরণ করেছে, অত্যাচার নির্যাতন সহ্য করেছে হাজার লক্ষ মানুষ, এই মানুষগুলোর আরেকটি প্রত্যাশা ছিল। এই যে এখানে আজকে ধানের শীষের প্রার্থী আমিনুল একটু আগে আপনাদের এলাকার যে সমস্যা বলে গেল, এরকম সমস্যা এই এলাকায় ঢাকা 16-তে যেমন আছে, ঢাকা মহানগরীতে যেমন আছে, সমগ্র বাংলাদেশের মানুষের বিভিন্ন সমস্যা আছে, কর্মসংস্থানের সমস্যা আছে, নারীদেরকে নারীদের অধিকার প্রতিষ্ঠিত করার সমস্যা আছে, আমাদের তরুণ যুবক ভাই বোনদের কর্মসংস্থানের সমস্যা আছে, শিক্ষার্থীর আগামী দিনের প্রজন্ম যারা শিক্ষার্থী তাদের শিক্ষার বিষয়ে সমস্যা আছে। এখানে আমিনুল হাসপাতালের কথা বলেছে, সমগ্র বাংলাদেশের জেলা, উপজেলা, গ্রাম পর্যায়ে মানুষের স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করার সুবিধা আছে। অর্থাৎ এক কথায় আমরা দেখেছি গত 16 বছরে কিভাবে মেগা প্রজেক্ট হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের মেগা পরিবর্তন হয়নি, বরং আমরা দেখেছি মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, কিছু সংখ্যক মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আজ সময় এসেছে দেশ এবং দেশের মানুষের আমাদেরকে ভাগ্যের পরিবর্তন করতে হবে। এবং সে কারণে আপনারা নিশ্চয়ই যদি আগে দেখেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সমগ্র দেশের মানুষের সামনে আমরা আমাদের দলের ম্যানিফেস্টো উপস্থাপন করেছি। সেখানে আমরা নারীদেরকে কিভাবে আমরা সামনে এগিয়ে নিতে চাই, সেখানে আমরা ছাত্রদের লেখাপড়ার জন্য কি ব্যবস্থা করতে চাই,
সেখানে আমরা উল্লেখ করেছি কিভাবে আমরা বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। সেখানে আমরা উল্লেখ করেছি কিভাবে আমাদের 40 লক্ষ প্রতিবন্ধী মানুষ আছে সারা দেশে, তাদের পাশে আমরা দাঁড়াতে চাই। সেখানে আমরা উল্লেখ করেছি যে কিভাবে আমরা আমাদের কৃষক ভাইরা যারা পরিশ্রম করে আমাদের খাদ্যের যোগান দেন, সেই কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই। সেখানে আমরা সুন্দরভাবে উল্লেখ করেছি আপনাদের এলাকার সন্তান আমিনুল যেমন একজন প্রফেশনাল খেলোয়াড়, শুধু আমিনুল একা কেন হবে, আমিনুল মতানো শত শত আমিনুল কিভাবে আমরা তৈরি করতে পারি দেশে, সেটির উল্লেখ আমরা করেছি প্রিয় ভাই বোনেরা। এখন প্রিয় ভাই বোনেরা, আমাদের সামনে একটি বিশাল বড় কাজ আছে। 12 তারিখে আমাদেরকে সঠিকভাবে নির্ধারণ করতে হবে, নির্বাচিত করতে হবে যে কাদেরকে নিয়ে আমরা দেশ পরিচালনার দায়িত্ব করব। একই সাথে প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে একটি রাজনৈতিক দল হিসাবে আমরা আমাদের কর্ম পরিকল্পনা উপস্থাপন করেছি। আজকে এই জনসভায় দাঁড়িয়ে আপনাদের সামনে হয়তো আমি আমাদের যে রাজনৈতিক প্রতিপক্ষ তাদের সম্পর্কে হয়তো আমি অনেক কথা বলতে পারতাম, তাদের সম্পর্কে হয়তো আমি অনেক বিপদ গাইতে পারতাম, কিন্তু আমি যদি প্রতিপক্ষ সম্পর্কে বা কারোর সম্পর্কে যাই বলি না কেন, তাতে কি জনগণের কোনো লাভ হবে প্রিয় ভাই বোনেরা? জনগণের কোনো লাভ হবে না। আজকে সময় এসেছে, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমাদের বহু সহকর্মী সহ অরাজনৈতিক বহু ব্যক্তি বিভিন্নভাবে গত 1 যুগের বেশি সময় ধরে নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, নিজেদের জীবন উৎসর্গ করেছেন। আমরা আমাদের সেই মহেন্দ্রক্ষণে উপস্থিত হয়েছি যেখানে আমরা নিজেদের রায় দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে পারব। পরবর্তী ধাপ হচ্ছে এই দেশকে পুনর্গঠন করা, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। এটি হবে আমাদের একমাত্র সামনের লক্ষ্য, এটি হবে আমাদের একমাত্র উদ্দেশ্য প্রিয় ভাই বোনা। সেই জন্য আসুন, আজকে ধানের শীষের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা আপনাদের সামনে আমাদের পরিকল্পনাগুলো উপস্থাপন করেছি। আমরা বলেছি যে আমরা আপনাদের সমর্থনে আল্লাহর রহমতে সরকার গঠনে সক্ষম হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছিলেন, উনি চেষ্টা করেছিলেন, উনি ব্যবস্থা নিয়েছেন এই দেশের নারীরা যাতে শিক্ষিত হতে পারে, এবং সেই জন্যই স্কুল পর্যায় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উনি নারীদের শিক্ষা ব্যবস্থা, মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছিলেন। প্রিয় ভাই বোনেরা, সমগ্র বাংলাদেশে দেশনেত্রী খালেদা জিয়ার সেই পলিসির কারণে লক্ষ কোটি নারী আজ